মেহেদী হাসান মিরাজ চ্যালেঞ্জের জবাব দিলেন নাকি? যেই প্রেশার সিচুয়েশনে পড়েছিলেন ক্যাপ্টেন্সির কারণে, ওডিআই ক্যাপ্টেন্সির কারণে, সেই প্রেশার সিচুয়েশন থেকে বের হওয়ার পরে নির্ভেজাল ইনিংস খেলে অস্ট্রেলিয়ার মাটিতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে, অস্ট্রেলিয়া 11-এর বিপক্ষে অপরাজিত শতক মেরে ওই প্রেশার রিলিজের বার্তা দিলেন। এটা নিয়ে একটা ডিসকাশন হতে পারে যে মিরাজ আসলে কোনো প্রেশারে ছিলেন না, অথবা মিরাজ প্রিভিয়াসলি প্রেশারে ছিলেন। বাংলাদেশের যেই ইনিংসটা ক্রিকেট অস্ট্রেলিয়া 11-এর বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে দুমড়ে মুচড়ে গিয়েছিল। একটা সময় ছিল 5 উইকেট হারিয়েছিল বাংলাদেশ 105 রানের মধ্যে, মানে 105-এর মধ্যে 5 উইকেট নাই, আপনার দল কত করতে পারে? এবং সেই 5টা ব্যাটসম্যান কারা যারা আসলে আউট হয়ে গেছেন? সেখানটায় ছিলেন সাদমান ইসলাম, যিনি 31 রান করেছেন। তানজিদ হাসান তামিম রানের খাতা খুলতেই পারেন নাই, আউট হয়েছেন মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম। মুমিনুল, মুশফিক, শান্ত, তানজিদ, তামিম, সাদমান, এই 5 জন ব্যাটসম্যান আউট হবার পরে বাংলাদেশের স্কোর 5 উইকেটে 105। সেই রানটা কত হতে পারে? 150 হবে? 200 কি টাচ করতে পারবে কিনা সেই নিয়ে যখন সংশয়, নাম্বার 7-এ ব্যাট করতে এলেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের আলোচনা, মিরাজ সংক্রান্ত যে কোনো ইস্যু আসলেই সবচেয়ে বেশি যে ডিসকাশনস গুলো আসে সেটা হচ্ছে মিরাজ যতটা গর্জে ততটা বর্ষে না। হাহা রিয়াক্ট, মিরাজ কেন্দ্রিক যে কোনো বক্তব্য, যে কোনো ফটোকার্ড, সবকিছুর জন্য যেন কমন ফ্যাক্টরে পরিণত হয়েছিল। সেই মেহেদী হাসান মিরাজ নাম্বার 7-এ যখন নামলেন ব্যাট করতে, বাংলাদেশের স্কোর যখন 5 উইকেটে 105, সেখান থেকে স্কোরটা 200 পেরিয়েছে, 150 পেরিয়েছে, 250 পেরিয়েছে, এবং শেষ পর্যন্ত যেখানটায় গিয়ে শেষ হয়েছে মিরাজকে কেউ শেষ করতে পারেনি। 263-তে বাংলাদেশ অল আউট হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া 11-এর বিপক্ষে, এবং এই ম্যাচে মেহেদী হাসান মিরাজ অপরাজিত সেঞ্চুরি করেছেন। মুশফিক, মুমিনুল, শান্ত না, সৌম্য সরকার না, মেহেদী হাসান মিরাজ অপরাজিত শতক হাঁকিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়া 11-এর বিপক্ষে বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচে। মিরাজকে কেউ আউট করতে পারে নাই। মিরাজের যেই মনোবল, মিরাজের যে অ্যাটাক, সেটা কেউ ব্রেক করতে পারে নাই। পুরো ইনিংসের চেহারা যদি দেখেন, আমি একটু ব্যাখ্যা করতে চাই, আসলে এটা করাই উচিত। মানে 105-এ 5 উইকেট নেই মানে তো আপনি দৌড়ের উপরে রয়েছেন, আপনার দল শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে সেই সংক্রান্ত একটা বড় টেনশনের মধ্যে রয়েছেন। মিরাজ 141 বলে করেছেন 109 রান যে তিনি করেছেন অপরাজিত, এটা আরো বড় হতে পারতো যদি তিনি পার্টনার পেতেন, পার্টনারশিপ হতো, হয় নাই। 141 বলে সেটা করেছেন, এবং তিনি এই ইনিংস খেলতে গিয়ে 11টা 4 মেরেছেন, মানে 44 রান তিনি 4 মেরে নিয়েছেন। 24 রান, 4টা ছক্কা মেরেছেন। স্ট্রাইক রেটের দিকে যদি তাকান, সেটাও আপনাকে কিছুটা হলেও একটু হলেও ফিল দিতে পারে যে আসলে মেহেদী হাসান মিরাজ হয়তো বাংলাদেশের সেকেলে 1 ডে ইনিংসই খেলছিলেন, নট দ্য টেস্ট। 78 স্ট্রাইক রেটে ব্যাট করলেন। 263 বাংলাদেশের টোটাল, মিরাজ করলেন 109। দলের 42% রানস এসেছে মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে। যেই মিরাজ চলে না, যেই মিরাজ হচ্ছে না, যেই মিরাজ তার ফর্ম হারিয়েছে, যেই মিরাজ যে কোনো ফরম্যাটেই আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না, সেই মেহেদী হাসান মিরাজ অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে 109 অপরাজিত থেকে 4টা ছক্কা মেরে, 11টা 4 মেরে, 78 স্ট্রাইক রেটে ব্যাট করে দলের 42% রান করে একটা বার্তা দিলেন, দুটা বার্তা দিলেন। দুঃখিত, এক নম্বর হচ্ছে যে তিনি এখনো ক্যাপেবল টু ডেলিভার হিজ বেস্ট, তার দিনে অন্যরা সবাই ছায়া। দ্বিতীয় যেটা, অস্ট্রেলিয়ার এই যে এই সিরিজ কিন্তু অনেক ডিসকাশন রয়েছে, অনেকদিন পর বাংলাদেশ খেলছে। বাংলাদেশের এই সিরিজের ডিসকাশন হচ্ছে সেকেন্ড ডিসকাশন, অনেকদিন পরে পরে যে নাহিদ রানা নেই, আপনার সবচেয়ে বড় ক্রিকেটার যাকে মনে করা হচ্ছে ওই কন্ডিশনে তিনি নেই। এই যে স্পটলাইটটা নিজের দিকে নিয়ে নিলেন, যেখানটায় তিনি অনেকটা খলনায়ক ছিলেন, ভিলেন ছিলেন, আন্ডার পারফর্মার ক্যাপ্টেন ছিলেন, সেখান থেকে, এবং সেটা অস্ট্রেলিয়ায় গিয়ে দলের ভারসাম্য যাই হোক না কেন, প্রতিপক্ষ যত শক্তিশালী বা দুর্বল হোক না কেন, অস্ট্রেলীয় কন্ডিশনে আপনার মুশফিক, মুমিনুল, শান্তরা ফেইল করেছে, আপনি 100 হাঁকিয়েছেন, আপনি অপরাজিত থেকেছেন, আপনি বাউন্ডারি, ওভার বাউন্ডারি 15টা মেরেছেন, আপনি 78 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। এটাকে ভাই প্রেজ করতে হবে। এন্ড দেন মেহেদী হাসান মিরাজ, আমার কাছে মনে হয় পুরো ইনিংসে দ্য ওয়ে হি ব্যাটেড, দ্য ওয়ে হি লিড বাংলাদেশ ব্যাটিং লাইন আপ, স্যালুট পাওয়ার যোগ্য। বাংলাদেশের এই ম্যাচে আরেকটা ছোট্ট তথ্য আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে অন্য যে ব্যাটাররা যারা ফেইল করেছে, অথবা যাদের কাছ থেকে মিরাজের থেকে ব্যাটিং অর্ডারে বেশি এক্সপেকটেশন ছিল, তাদের কাছে একটা বার্তা পৌঁছে গেছে।
যে মিরাজ যদি পারে, টেকনিক্যালি তার থেকে অনেক বেটার রয়েছে, তারাও পারবেন। দিস ইজ দ্য ড্রেস রিহার্সাল বিফোর দ্য টেস্ট সিরিজ। টেস্ট সিরিজের আগে আপনি যে প্রস্তুতি ম্যাচে নেমেছেন সেখানটায় মিরাজ করে দেখিয়েছে এবং এক্সাম্পল সেট করেছে যে অন্য ব্যাটাররাও করতে পারে, সেই সুযোগটা রয়েছে। বাংলাদেশের যদি আপনি টেস্ট স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে কিছুটা হলেও মনটা ভালো হয়ে যায়। অনেকগুলো কারণ রয়েছে, আমি ডিসকাশনটা কেন করছি খেয়াল করে দেখবেন যে টেস্ট চ্যাম্পিয়নশিপের এই মুহূর্তে যে সাইকেলটা চলছে, মানে 2025 থেকে 27-এর সাইকেল, সেখানটায় বাংলাদেশের অবস্থান টপ 4-এ রয়েছে। টপ 4-এ বাংলাদেশ রয়েছে এবং বাংলাদেশ মাত্র 4টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। 4 ম্যাচের মধ্যে বাংলাদেশের 50% উইন। বাংলাদেশের পেছনে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে, পাকিস্তান রয়েছে, ইংল্যান্ড রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে অ্যান্ড ইন্ডিয়া রয়েছে। অস্ট্রেলিয়ায় গিয়ে আপনি 2 টেস্টের একটাই যদি চমকে দিতে পারেন, বাংলাদেশ পেরেছিল। সাকিব তামিমদের ছাড়া নিউজিল্যান্ডকে চমকে দিতে পেরেছিল। সেই বাংলাদেশ অস্ট্রেলিয়ায় গিয়ে যদি একটা টেস্টে চমকে দিতে পারে, তাহলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের, টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অ্যাচিভমেন্টটা হয়ে যেতে পারে কয়েকদিনের মধ্যে। খেয়াল করে দেখবেন যে আজকে সবচেয়ে ইফেক্টিভ বাংলাদেশ ব্যাটিং ডিপার্টমেন্টের এগেনস্টে যেটা ছিল সেটা হচ্ছে কোনো পেসার না, একজন অফ স্পিনার 6 উইকেট নিয়েছেন। মানে বাংলাদেশ যে উইকেটগুলো লুজ করেছে সেখানটায় স্পিন কাজ করেছে। ডারউইনে তার মানে যদিও ডিফারেন্ট মাঠে খেলা হবে, ডিফারেন্ট উইকেটে খেলা হবে, ডারউইনে আপনি এক্সপেক্ট করতে পারেন যে ডিসকাশনটা খুব ভালোভাবে রয়েছে যে স্পিনাররা সেখানটায় সহায়তা পাবে। সো যে মিরাজকে আমরা এখন দেখলাম ব্যাট হাতে সফল হতে, মিরাজের কিন্তু আরো একটা রেসপন্সিবিলিটিস রয়েছে, রেসপন্সিবিলিটির জায়গা রয়েছে, এন্ড সেটা তার প্রিমিয়াম রেসপন্সিবিলিটি। বল হাতে ডারউইনের উইকেটে তিনি কতটা ডমিনেট করতে পারেন। এবং এটা যদি হয়, বাংলাদেশ স্পিন যদি কাজ করে, তাহলে কিন্তু বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টের জন্য ইট উইল বি আ ভেরি গুড নিউজ। কেন? কারণ এন্ড অফ দ্য ডে আমরা যতটা পেস বোলিং এ স্বাচ্ছন্দ্য বোধ করি, তার থেকে স্পিনে বাংলাদেশের স্ট্রেংথ, বাংলাদেশের ক্যাপাসিটি, বাংলাদেশের ব্যাটারদের স্বাচ্ছন্দ্য অনেক বেশি। সো ওই জায়গা থেকে স্পিনিং ট্র্যাক যদি হয় অথবা স্পিন যদি ওখানকার ক্লাইমেটিক কারণে কাজে লাগে, বাংলাদেশ ব্যাটিং ডিপার্টমেন্টও সেখান থেকে একটা ভালো ভাইবস পাবে। মেহেদী হাসান মিরাজ কিন্তু সেই স্পিনকে মোকাবেলা করেই 109 অপরাজিত থেকে সেই এক্সাম্পলটা সেট করেছেন। লং স্টোরি যদি শর্ট করি, আজকের ম্যাচে তাসকিন আহমেদকে প্রশংসা করতে হবে, তাদের যে 2 উইকেট গেছে, হাসান মাহমুদকে প্রশংসা করতে হবে। এবং এই দুইজন একটা বার্তা খুব স্পষ্টভাবে দিয়েছে। বাংলাদেশ বোলিং ডিপার্টমেন্টে নাহিদ রানাকে ম্যানেজমেন্ট, প্রতিপক্ষ, ক্যাপ্টেন সবাই মিস করবে, নো ডাউট, বাট তাসকিন আহমেদকে আপনার ভুলে গেলে চলবে না। ইউ হ্যাভ টু রিমেম্বার হিজ নেম। হাসান মাহমুদ গত 2 মাসে বাংলাদেশে খেলেন নাই, কিন্তু কাউন্টিতে ব্যস্ত ছিলেন। ওখানকার এক্সপেরিয়েন্স এবং অলমোস্ট সেম টাইপের উইকেট, উইন্ডি কন্ডিশনের উইকেট, ডেফিনেটলি তাকে একটা বেনিফিশিয়ারি অবস্থায় রাখবে। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কন্ডিশনে এবাদতের যে এক্সপেরিয়েন্স, মাউন্ট মঙ্গানুই টেস্টে বাংলাদেশকে জেতানোর ক্ষেত্রে যে অসাধারণ রোল প্লে করেছিলেন, সেটা কাজে লাগবে। সো এই দলটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। মেহেদী হাসান মিরাজ যা করে দেখিয়েছেন, সেটা শুরুর বিপর্যয় যতটা কাটিয়েছে, তার থেকে সবচেয়ে বড় বার্তা দিয়েছে বাকি ব্যাটারদের যে বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টে যদি কনফিডেন্সটা থাকে, অস্ট্রেলিয়ার বল, তাদের অ্যাটাককে সামলানো দুষ্কর না।